আলাইকুম। সাবমিটে চালু। একাডেমি। আচ্ছা, আজকে যে বিষয় ম্যাক্সিমাম বিষয়ে তারেক ভাই বলে দিচ্ছেন। তো এটা নিয়ে আর বেশি কিছু বলার কিছু নাই। তো আসলে আমাদের এখানে মূলত আসা হচ্ছে আমরা কি কাজ করব, কোথায় কাজ করব, কি বিষয় সব বিষয়গুলো নিয়ে হচ্ছে আমাদের আজকের এখানে মূলত আসা নাকি। দেখেন আমাদের কোর্সটি বলছি কোর্স আউটলাইনের মডিউলে আমাদের ম্যাক্সিমাম বলে দেওয়া আছে আমরা কি কি এখান থেকে শিখবো না শিখবো। তো তারেক ভাই যেটা বললো তার সাথে আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে আমাদের জেডিসি সম্পর্কে। 24 শুরু থেকে আমাদের যাত্রা ছিল। আমরা প্রথমে শুরু করছিলাম কিন্তু আমাদের ওই একটা প্যাটার্নই ডিজিটাল মার্কেটিং দিয়ে আমরা শুরু করছিলাম। মানে আমরা করি ফ্রিল্যান্সিং, কিন্তু আমরা মানুষকে শেখাতে চাচ্ছিলাম যে আমরা ফ্রি একটা মানুষকে জানাই যে ফ্রিল্যান্সিং করা যায়। এটা দিয়ে আমরা একটা পেজ দিয়ে আমরা শুরু করছিলাম, যে পেজের নাম এখনো আছে ফ্রিল্যান্সার রাতের দল। ঠিক আছে। তো ওইটা দিয়ে আমি শুরু করছিলাম, স্যার শুরু করছিল যে আগে মানুষকে আমি জানাই যে আমি কি কাজগুলো করি। তো আমরা দেখলাম আমরা টাইম দিয়ে যাচ্ছি কিন্তু কেউ সাড়া দেয় না। আমরা যখন লাইভে আসি একজন দুইজন আসে আবার বের হয়ে চলে যায়। তো ওইখান থেকে আমাদের শুরু, এবং দুই চারজন আমাদের ওই মধ্যে ছিল, একজনের নাম না বললেই নয়, তাশাউর ভাই, যে আমাদেরকে ইন্সপাইরেশন করছে যে আপনারা আগান, আপনাদের সাথে আমরা আছি। আর এটা যে আপনারা জানাচ্ছেন এটার জন্য অনেক, একদিন দেখবেন আপনারা উঠে যাবেন অনেক ভালো। আল্লাহ রহমতে তাকে, তার কথায় আমরা অনেকটুকু আগাইছি। তো তারপরে আমরা প্রথম দুই ব্যাচ আমরা জেনারেল ব্যাচ করাই, দুইটা ব্যাচ। প্রথম ব্যাচ আমরা জেনারেল ব্যাচই করাই, তারপরেই হচ্ছে আমরা ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং শুরু করি। তো আমাদের যাত্রাটা খুব বেশি দিনের না, আল্লাহর রহমতে আমরা 8টা ব্যাচ শেষ করেছি সফলভাবে। আমাদের নবম ব্যাচ এবং দশম ব্যাচ। আরেকটা কথা উঠে গেল, সেটা হচ্ছে আমাদের নবম ব্যাচ হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং এর, সেটা হচ্ছে অনলাইন ব্যাচ, মানে অনলাইন জুমে আমরা ক্লাস করাবো সেটা নিয়ে। আর অফলাইন যারা হচ্ছে আপনারা এখানে এসে ক্লাস করবে সেটা হচ্ছে অফলাইন। তো এই হচ্ছে আমাদের জেডিসির যাত্রা এই স্বল্প পরিসরে। বাকিটুকু আপনারা ভিজুয়ালি দেখতে পারতেছেন। আমাদের হচ্ছে প্রথম ব্যাচ, অফলাইন প্রথম ব্যাচ। আর খুলনাতেও আমরা খুব বেশি দিনের না, আপনাদের সাথে তো আলোচনা হয়েছে, জানুয়ারির শেষের দিকে আমরা খুলনায় চলে আসছি। তো এই হচ্ছে আমাদের বিষয়গুলো, জেডিসির বিষয়গুলো। আর যে বিষয়গুলো আমরা এখান থেকে শিখবো, তারেক ভাই অনেক কিছুই বলে দিছে, যে আসলে আমরা কিন্তু অনেক অভিজ্ঞ বা অনেক কিছু আমরা জানি বাংলাদেশের প্যাটার্নে, আমরা যে কাজগুলো করি অনেক কিছু আমরা জানি, কিন্তু আমরা যে বাইরে থেকে যে একটা রেমিটেন্স যে বাংলাদেশে ইন করব, এই বিষয়টা আমরা জানি না। কিন্তু কাজ কিন্তু সবাই পারে। দেখেন আর্কিটেক্ট, আপনি একজন আর্কিটেক্ট, ভাই একজন সিভিল ইঞ্জিনিয়ার, আমরা সবাই কিন্তু সিভিলের ফ্লোর প্ল্যান সবাই ড্র করতে পারি, পিডিএফ থেকে ক্যাডে সবাই নিতে পারি, এস্টিমেট সবাই করতে পারি। কিন্তু এটা কিন্তু আমরা দেশের মধ্যেই সীমাবদ্ধ। বাইরে থেকে যে ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেশন করতে হয়, কিভাবে একটা খুব সুন্দর একটা প্রোফাইল দাঁড় করাইতে হয় মানুষের সামনে, যে আমি যাব, আমি এই কাজগুলো স্কিলগুলো পারি, তুমি দেখো আমার কাজগুলো, তুমি হায়ার করো, আমাকে নাও। এই বিষয়টা আমরা আসলে অনেকে ভয় পায় আগাই না। যে আর ম্যাক্সিমাম মানুষের, আমাদের সিভিল ইঞ্জিনিয়ারদের বা ইঞ্জিনিয়ারদের যেটা বলি, সেটা হচ্ছে আমাদের ভয় একটা, আমরা ইংলিশ পারি না, ঠিক না? আমাদের মেইন ভয় এটা, যে এই জন্য আমরা আগাই না, যে আসলে আমি কি কনভারসেশন করব ক্লায়েন্টের সাথে, কি মেসেজ দিলে আমি কি রিপ্লাই করব। এই ভয়তেই আমরা অনেকে আরো আগাই না। তো আসলে এটা ভয় পাওয়ার কিছু নাই, শুরু করলেই এক সময় দেখবেন আপনি উঠে যাবেন। শুরুটাই হচ্ছে মেইন। আর ইনশাল্লাহ আমাদের কোর্স প্যাটার্নে ইংলিশ তো থাকবে না, কিন্তু এটা হচ্ছে যার যার চর্চা, এটা আপনি যত চর্চা করবেন তত আপনি শিখবেন। কিন্তু আপনি যে একটা হাই কোয়ালিটি একটা জিনিস এখান থেকে পাবেন, সেটা আমি আশা করি। আমরা অষ্টম ব্যাচ পর্যন্ত সবাইকে দিতে পারছি। আমাদের দেখেন এই যে অষ্টম ব্যাচ পর্যন্ত সবাই এখানে লিস্টেড আছে, সবাই ইনশাল্লাহ এখানে কাজ করতেছে, হ্যাঁ, এবং অনেক ভালো কাজ করতেছে যারা এখানে আছে। আর একটা জিনিস, ক্লাস শুরু যখন হয় তখন দেখবেন যে স্টুডেন্ট অনেক থাকে, কিন্তু লাস্ট পর্যায়ে যায় যখন হচ্ছে রেজাল্ট হয়, তখন দেখবেন যে কয়েকজন পাস করছে আর বাকিগুলো ফেল। তো এটা হচ্ছে যে লেগে থাকে, ভাই যেটা বললো, যে ফ্রিল্যান্সিংটা আসলে একটা জার্নি, একটা ধৈর্যের জার্নি। আপনি যত এফোর্ট দিবেন, যত ধৈর্য ধরে থাকবেন, আপনি আগাইতে পারবেন। ধৈর্য ধরে পিছলাই যাবেন, আপনি আর আগাইতে পারবেন না। শুধু ফ্রিল্যান্সিং না, জীবনের প্রত্যেকটা মুহূর্তেই এই জিনিস। তো এই হচ্ছে বিষয়, আর বেশি কিছু বলবো না। আর আপনাদের যা প্রশ্ন, যে বিষয়গুলো জানা আমাদের কোর্স সম্পর্কে, বা হচ্ছে আমরা এখান থেকে আসলে ফ্রিল্যান্সিং এ আসলে আমরা ইনকাম করতে পারবো কিনা, আসলে সেটা হচ্ছে অবশ্য আমাদের মনে হয় বলার কিছু নাই যে ফ্রিল্যান্সিং থেকে আয় করা যায় কি না যায়। আপনারা অবশ্যই মার্কেট প্লেস থেকে যাচাই বাছাই করছেন, অনেকে ভাই কাজ করে,
আর এটা যে কাজ করা যায় এটা আপনারা অনেকেই জানেন, এখন এটা বলার তেমন কিছু নেই। তো তারপরেও আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আপনারা নির্দ্বিধায় প্রশ্ন করবেন, স্যার আপনাদের অবশ্যই হেল্প করবে প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য। তো আমি আর বেশি কিছু কথা বলাবো না, ঠিক আছে, আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। স্যার, শুরু করেন। অনেক ধন্যবাদ ভাই ইলিয়াস। তো আপনারা অনেক কষ্ট করে আসছেন। প্রথম যেটা হচ্ছে যে একটু ব্যাকগ্রাউন্ডটা বলি, ওই যে তাসওয়ার ভাই যেটা বললেন, উনি প্রথম ব্যাচে আমি যখন ফ্রি করাই তখন ওনারা 15-20 জন কন্টিনিউ করতো। হ্যাঁ, 50 জন প্রথমে শুরু করলো, তারপরে 15-20 জন কন্টিনিউ করতো, এর মধ্যে 5-10 জন মানে ফুললি কন্টিনিউ করতো। তার মধ্যে দুইটা নাম আমার মনে আছে, তাসওয়ার ভাই এলজিডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার চিটাগং এ। তো ওনারা কন্টিনিউ করতো। তো কন্টিনিউ করতে করতে ওনারা অ্যাপ্রিসিয়েট করলো আমাদের। এখন আমি যদি সামারি বলি আপনাদেরকে, যে আমাদের এই ইলিয়াসের লিস্ট ধরে যদি হাঁটি, তাহলে ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং এ ওই কথার কথা যদি আমি একটা রাফ হিসাব করি, যে ধরেন এই 1 বছরে যাদেরকে আমরা শিখাইছি তাদের মধ্যে থেকে বাংলাদেশে $10,000 মিনিমাম রেমিটেন্স ইন হয়েছে। একদম আমি যদি রাফলি বলি, তাহলে $10,000 মানে কি 10 লাখ টাকা বা 11 লাখ টাকা। তাহলে আমরা যদি এই এফোর্টটা না দিতাম, তাহলে এই 11 লাখ টাকা কিন্তু এটা কিন্তু কখন থেকে শুরু হয়েছে? এটা শুরু হয়েছে কাজ করতেছে। তাহলে যারা কাজ করতেছে এরা তো এই বছর যা করছে সামনের বছর ডেফিনেটলি আরো ম্যাচিউর হবে, আরো আগাবে। তাহলে নেক্সট 5 ইয়ার্সে আপনাদের মতো আমরা এটাকে নিলে, আপনাদের সাথে আমরা কোলাবরেট করলে, তাহলে আমাদের এখন 500 জন ইঞ্জিনিয়ার ভাই শিখছে। তাহলে সেখানে আমরা যদি কোয়ান্টিটিটা 5,000-এ চলে যায়, এই টাইম ভ্যালু আমাদের তো শুধু টাইম ভ্যালুটা স্পেন্ড করা লাগছে। আমার টাইম থেকে, লাইফের টাইম থেকে একটা টাইমকে আমরা সবাই, এবং এটা মানে আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিচ্ছি, এটা আমাদের টোটালি অলাভজনক। ইনোসেন্স লস। আপনারা চিন্তা করেন যে এই যে আমরা যে ফার্নিচার গুলো করছি, এইটা করতে আমার 5টা ব্যাচ লাগবে। তা আমি এটা ডেফিনেটলি ধরে নিছি যে আমার এখানে 5টা ব্যাচ হবে না অফলাইন। হ্যাঁ, অনলাইন হয়, কারণ অনলাইন সারা বাংলাদেশ থেকে ইয়ে করে, কিন্তু খুলনায় অফলাইনে ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে আসবো আমি, সেটা আসলে ইয়া না। কিন্তু আমার চেষ্টাটা আমি চালাই যাচ্ছি। তাহলে দেখেন যে ইনোসেন্স আমার এখানে বিজনেস বলতে আপনি যেটা বলেন সেটা একেবারেই না। কিন্তু এটা কেন করতেছি হচ্ছে ওই যে একটা ইস্যু, ওই যে এই যে $10,000, এই $10,000টা তো বাংলাদেশের জন্য বাড়বে। আমরা তো দেশের জন্য অনেক কিছু করি না? কেউ দান করি, কেউ এটা করি, কিন্তু এই জায়গাটা আপনারা আজকে একটু চিন্তা করবেন যে ইঞ্জিনিয়ার হিসেবে আমরা যদি সবাই মিলে এই জায়গাটা কাজ করি, তাহলে এই দেশটা কোথায় যেতে পারে। 6 লাখ ইঞ্জিনিয়ার বাংলাদেশে বের হচ্ছে, মানে অ্যারাউন্ড যদি আমি দরকার খাতিরেও ধরি, আপনার গভর্নমেন্ট জব অ্যাভারেজ যদি ধরেন ইঞ্জিনিয়ার, আপনি ওই যে আমাদের যে ঠেলাঠেলি হয় নবম গ্রেড 10ম গ্রেড, আমি 2 গ্রেডও যদি একসাথে করি, এটা কোনোভাবে 1,000 এক্সিট করবে না বছরে। কোনোভাবেই বছরে 1,000 এক্সিট করবে না। তাহলে 1,000 যদি এক্সিট না করে, তাহলে 5,90,000 সামথিং কোথায় যাবে, কি করবে বলেন? তাদের কোথায় কোথায় নিয়ে রাখবেন? আমি নিজে চলতে পারতেছি না, আমি মানুষের জন্য চিন্তা করবো কোন সময়? আমি যদি একটা চাকরি করতাম শুধুমাত্র, আমি এলজিডিতে ছিলাম, এলজিডি ভবনে আগারগাঁওতে ছিলাম 2016-তে। আমি 1 মাস চাকরি করবো, তারপরে ছেড়ে দিছি। তাহলে আমি যদি ওখানে রাখতাম, আমার একটা ফ্যামিলি হতো, এবং একটা ফ্যামিলি চলতো। এই যে আমার 11 জন অফিসের টিম মেম্বার, আপনাদের নিয়ে কাজ করতেছি। আমি ঢাকায় 2005-এ রংপুর পলিটেকনিক থেকে পাশ করে আমি ঢাকায় গেছি 2005-এ 100 টাকা নিয়ে। সবাইকে বলি 100 টাকা নিয়ে আমি ঢাকায় গেছি। তাহলে 100 টাকা নিয়ে যে আমি ঢাকায় গেছি, তাহলে যাওয়ার পর এই যে আজকে যা দেখতেছেন, কোনো কিছুই মানে অবৈধভাবে না, কোনো কিছুই ইয়ে না, এটা সম্পূর্ণভাবে আমার পরিশ্রম করে রাত দিন এক করে এই ফ্রিল্যান্সিং এর পয়সা থেকে আজকে যা দেখতেছেন। আমার উপরে একটা অফিস, এই একটা অফিস, বা আনুষঙ্গিক যা দেখেন, তাহলে তাহলে এই জায়গাটা কি হয়েছে, আমি যদি আমার নিজের একার জন্য চিন্তা করতাম, তাহলে হয়তো এই পরিসরটা তৈরি হতো না। হয়তো নেক্সট 3 বছর পর আল্লাহ যদি সুস্থ রাখে, আপনারা যেটা দেখতেছেন, এটার থেকে হয়তো 3 টাইমস 4 টাইমস হতে পারে। কারণ গত 2 বছর তো আমাদের স্ট্রাগল পিরিয়ড গেছে। একটা ছিল আমাকে প্রতিষ্ঠিত করার, সেকেন্ডটা হচ্ছে আমার প্রতিষ্ঠানের প্রতিষ্ঠিত করা। দুইটাই আমরা প্রতিষ্ঠিত হয়েছি বলবো না, আমারটা হয়তো আলহামদুলিল্লাহ এস্টাবলিশড হয়েছে,
কিন্তু আমার প্রতিষ্ঠানটা হয়তো এস্টাবলিশড হচ্ছে, তারপরে টার্সিয়ারি মানে 3 নম্বরটা যদি বলি, তাহলে সেটা হচ্ছে আপনাদের নিয়ে কাজ করা। তাহলে সেই জায়গাটাও আমার শুরু হয়েছে। তাহলে এই পুরো জিনিসটাকে যে আমরা করতে পারতেছি, এটা করতে পারতেছি কিভাবে? ওই যে চিন্তাধারা থেকে নিজের জন্য করবো, তবে মানুষের জন্য করবো, কিন্তু আল্লাহ ইনস্ট্যান্ট দিবেন আপনাকে, এটা একটা টাইম পিরিয়ড আছে। হুম। তো যেটা বলতেছিলাম যে ওইটা এই কারণে আসলো যে উনি যদি চায় যে আমি 1 সেকেন্ডে দিব, তাহলে ওনার গণনার দিনেও আমাদের এটা 2-3 বছর লাগবে। মানে আমি এই কারণে বলতেছি, হ্যাঁ, মানে জাস্ট একটা সিম্বলিক আকারে বলতেছি, এটা আবার ইউনিক না কিন্তু। মানে উনি যদি বলে যে আমি দিব ওনাকে, তাহলে সেটা যদি আমি কোরআনের ওই রেফারেন্সটাকে ভেঙে ভেঙে আনি, তাহলে ভেঙে ভেঙে এনে যদি আমি সাজাই, তাহলে সেটাও 2 বছর লাগবে আমাদের। এবং এটা 10 বছর হতে পারে। তো যাই হোক, তাহলে সেই যে জায়গাটা বলতেছি, তাহলে আপনি পরিশ্রম যদি করেন এবং সৎ উপায়ে থাকেন এবং যদি চেষ্টা করেন, এটা আপনাকে দিবে। এটা নট ফ্রিল্যান্সিং সবাই। আবার অনেকে দেবেন, দেখছেন যে দেওয়ার পরেও আবার নষ্ট হয়ে গেছে, তার মানে অন্যদিকে গেছিল। তো এখন ওইদিকে না যাওয়া, ওইদিকে আমি যাচ্ছি না। তো এখন যেটা হচ্ছে যে, তাহলে আমরা শুরু করছিলাম এই কারণে। এনএসডি এর যেটা হচ্ছে যে, এনএসডি এর গভর্নমেন্টে তো ধরেন সচিব লেভেলে অনেকেই থাকেন যারা নীতি নির্ধারক, তাদের মধ্যে অনেকেই আছেন দেশকে নিয়ে চিন্তা করেন। তাদের মধ্যে আমি সম্মানের সহিত বলতেছি, স্যার যদি দেখেন, একজন স্যার আছেন, হাসান স্যার, আবুল হাসান স্যার, উনি উনি আমার অফিসে আসছিলেন, উনিও বললেন যে আপনি এটা নিয়ে কাজ করেন। তো সেই দিক থেকে চিন্তা করে আমরা স্কিল নিয়ে কাজ করি, আর কিছু না। আর শেখার ব্যাপারে কোর্স মডিউল কি শিখবো সেটা আমি আপনাদের কাছে শুনবো এখন। সেটা আপনাদের ওপিনিয়ন নিব, কারণ আমরা কতটুকু করতেছি, আমাদের দুর্বলতা আছে, আমাদের বাধা কোথায়, আপনাদের প্রশ্ন থেকে অনেক কিছু চলে আসে। তাহলে সেটা আমরা শুনবো, কিন্তু মূল বক্তব্যটা হচ্ছে যে আমরা কেন এই কাজটা করতেছি। কারণ এই কাজটা আমাদের, আমি জাস্ট ইলিয়াসে যে এখন বসে আছে, আমার একটা প্রজেক্ট হ্যান্ড ওভার দেওয়া লাগবে। ইলিয়াস যদি এটা না হতো, ও হয়তো সুন্দরভাবে প্রজেক্ট হ্যান্ড ওভার দিলে এই $600 আমাদের ইন হতো, যেটা আমাদের কালকে দুপুরে হবে। আমাদের আল্লাহর রহমতে আমরা কাজ ভালো পাই। ওই যে উনি আমাদের স্টুডেন্ট, এখন ওনাকে রিকোয়েস্ট করছি, গোপালগঞ্জ থেকে নিয়ে এসে বলছি যে আমাদের 2 দিন একটু হেল্প করে যান, যে ওনারা আসছে, হেল্প করতেছে। উনি বলো কি প্রজেক্ট করতেছেন? আমরা একটা কিং সালমান পার্কের আপনার সৌদি আরবের রিয়াদে একটা প্রজেক্ট করতেছি। কত বড় বিল্ডিং? বিল্ডিং আসলে এটা আপনার গুগলে সার্চ করলে দেখতে পাবেন, অনেক বড়। তাহলে দেখেন যে অপরচুনিটি নাই তা না, কিন্তু এর মধ্যে আমি একটা জিনিস সবাইকে বলে রাখি, যা সবার অ্যাওয়ারনেস এর জন্য, ফ্রিল্যান্সিং কে আমরা মনে করি পার্ট টাইম জব, হালকা জব, কনসালটেন্সি, 2 টাকার ইনকাম। চাকরির বাইরে 5 টাকা আসলে আমার ভালো, না আসলে নাই। দেখেন জিনিসগুলো কমন পড়ে কিনা। এটা এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যেটা কেন। আপনার একটা চাকরি না হলে আপনি কি করেন? চাকরি করতে হবে। তা ধরেন আপনার কতদিন পাশ করার পর কতদিন চাকরির জন্য ট্রাই করলেন? বেশি দিন না, আচ্ছা করেননি। তাহলে ধরেন আপনি চাকরির জন্য ট্রাই করতেছেন, চাকরি হলো না, অনেকে আছে না, আমার বন্ধু আছে এখনো, কি বলবো, কথা বন্ধুদের শুনে থাকে, ওরা 2 বন্ধু মিলে চাকরি পরিবেশ টু সাম এক্সটেন্ড একটু ভালো হলো, পিএসসি তে মানুষের অথেন্টিক ভাবে জব হওয়া শুরু করলো। তারা ম্যাচ একটা রুম ভাড়া নিয়ে তারা 2 জন থাকতো। তারপরে অনেকগুলো তাদের গভর্নমেন্ট জব হয়েছে, সিরিয়ালি গভর্নমেন্ট জব হয়েছে, তারা এখন ভালো আছে। কোথায় আছে বললাম না, অনেক ভালো আছে। তো যেটা বলতেছিলাম যে তাদের জবটা হয়েছে কয় বছর পরে, পাশ করার 9 বছরের মাথায়। বোঝেন জিনিসটা? এই 9 বছর কি করছে, সে সার্ভাইভ করছে। তো ফ্রিল্যান্সিং এ ভাই 2 মাস কোর্স করার পর কাজ না পাইলে বন্ধ করে দেন। হয়তো ধরেন গেজেটেড অফিসার, তারপরে আমাদের বিসিএস ক্যাডার যারা আছে, তো ধরেন আপনি ইনকামটা সেই বেতনের 2 গুণ ইনকাম করতে যাচ্ছেন। আপনার যদি ফ্রিল্যান্সিংটা ক্লিক করে, আপনি 2 গুণ 3 গুণ ইনকাম বেশি করতে পারবেন বাংলাদেশের বেতনের থেকে। ইঞ্জিনিয়ারিং হিসেবে আমি নর্মালটা যাচ্ছি না, নর্মালে অনেকে অনেক কিছু করে, কেউ কম করে কেউ বেশি করে, সেটা যাচ্ছি না। আমি যদি ইঞ্জিনিয়ারিংটাকে ধরি, আপনার যদি একটা জব হয় যে কোনো জায়গায়, কাতার, দুবাই, রিমোট জব যদি হয়, দেশের বাইরে হয়, তাহলে সেখানে আপনার যে জবটা হবে, আপনি বাংলাদেশে যে জবটা করবেন, সেই জবের একদম স্টার্টিংটা আপনার 3 গুণ বেশি হবে বেতন, এটা গ্যারান্টেড। না হইলে সেটা অন্য কথা, কিন্তু যদি হয়,
যদি হয় এই বেতনের নিচে নামবে না। মানে $12 $13 নিচে কোনো আওয়ারলি জব নেই, উপরে যে যত নিতে পারে। তাহলে আপনারা হিসাব করে দেখেন যে বাংলাদেশের বেতনে 3 গুণ। তাহলে আপনার বাংলাদেশে চাকরি না হলে আপনি 9 বছর পর্যন্ত ওয়েট করতেছেন। ফ্রিল্যান্সিংটাকে আপনি শিখতেছেন, যেটা যেটা 3 গুণ তার থেকে ইনকাম করতে যাচ্ছেন, সেটা কেন ভাই 3 মাসে ছেড়ে দিচ্ছেন? কারণটা কি আমাকে বলেন। যেখানে আশা বেশি, সুযোগ মনে হয় তাড়াতাড়ি হয়ে যাবে। এখন সমস্যাটা তাহলে আপনার সমস্যাটাই এটা, আপনি টার্গেট নিচ্ছেন না যে এটা আমার যেদিন হবে হবে, আমাকে হইতেই হবে, এটা আমার হইতেই হবে, কারণ দুনিয়ায় এটা হচ্ছে। এটা তো অকল্পনীয় না। এক সময় হয়তো 10 বছর আগে বললে মানুষ অবিশ্বাস করতো, এখন তো জলজন্ত মানুষ আছে, প্রমাণ দেখা যাচ্ছে। তাহলে প্রমাণ যেহেতু ওপেন সব, তাহলে এটা যে করতেছে না তা তো না, মানুষ তো করতেছে, হচ্ছে। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতের সামনে বসে আছি। আমি আমেরিকা কানাডা মিলে এ পর্যন্ত 16টা কোম্পানিতে প্রজেক্ট ম্যানেজার ছিলাম। 17 নম্বর জব আমার লাস্ট, এখনো ইন্ড হয় নাই, ওনাদের সাথে কন্ট্যাক্ট রেডি আছে, নিউ জার্সি। এর মধ্যে 2টা কোম্পানি ছিলাম আমি ডাইরেক্টর, ফ্লোরিডা। তাহলে আমি মানুষটা তো আপনাদের সামনে আছি। তাহলে আমি যদি 17টা জব করতে পারি 2016 থেকে, এটা শুধু জব, আমার কিন্তু কনসালটেন্সি বলতেছি না, 700-র উপরে বিল্ডিং ডিজাইন করছি আমরা। এই যে পিছনে দেখেন, এই যে এই ধরনের ছোট ছোট, এগুলো সৌন্দর্যের জন্য আমরা রাখি, উপরে আছে। তাহলে আমরা যে করতেছি এগুলো তো করা যায়, এটা তো অকল্পনীয় না। তাহলে করা যদি যায়, তাহলে আমি এখন আপনাদেরকে বলি, যে চাকরিটা আপনি বিসিএস বা গভর্নমেন্টের জন্য যে টাইমটা দিচ্ছেন, সেই টাইমের যদি আপনি 25% টাইম এখানে দেন, এবং এটাকে যদি আপনি ধ্যানে জ্ঞানে মনের মধ্যে নেন এবং প্রতিদিন নিজেকে কিওর করেন, ভাই পয়েন্ট ধরে আসতেছি, যে আমার হয়তো আমি এখানে জানি একটু, ওখানে একটু জানি, এটা একটু জানি, কিন্তু পুরো গুছানো প্রক্রিয়াটা জানি না। তাহলে আমি জবের জন্য কি করতেছি, আমি একদম 14 দফা 8 দফা 9 দফা ভূগোল ইতিহাস সব মুখস্থ করে ফেলতেছি। আমি ফ্রিল্যান্সিং না বলি, আমি একটা রিমোট জব বলি, আমেরিকা একটা কোম্পানিতে আমি রিমোট জব করব, বা এস্টিমেটর হিসেবে জব করব, বা জুনিয়র আর্কিটেক্ট হিসেবে প্রথম অবস্থায় করব। তাহলে সেটার জন্য আমি সে ধারা মুখস্থ করলাম, ইতিহাস ভূগোল বিসিএস ক্যাডার হওয়ার জন্য বা গভর্নমেন্ট জব জন্য, এই ধারা মুখস্থ করতে যে টাইমটা আমি দিচ্ছি, তার 25% টাইম এখানে দিই। এবং ওটার জন্য 9 বছর লাগতেছে বা 8 বছর লাগতেছে, 6 বছর লাগতেছে, এটার জন্য আমি একটু 1.5 বছর মাথায় চিন্তা রাখি। আর এটাই যদি রাখতে পারেন তাহলে সাকসেস হবে। ভাই যেটা বললো একটা পয়েন্ট সুন্দর করছে, যে আমি অগোছালো ভাবে কাজ করছি, কিন্তু পয়েন্টগুলো আজকে আমি লিঙ্কডইনে একজন মেসেজ আসছে, তাহলে দুনিয়া ওয়াইড, দুনিয়া ওপেন, তাহলে লিঙ্কডইনের বাইরে আর কি থাকতে পারে, কার কাছে যাইতে পারি? আপনারা এখন গুগলে সার্চ দেন, আমেরিকার 6 লাখ শুধু রিয়েল এস্টেট কোম্পানির মালিক, এবং এই 6 লাখ কোম্পানির মালিক সবাই ক্ষুদ্র ব্যবসায়ী। আপনাকে $1,500 $2,000 বেতন দেওয়া তাদের কাছে কোনো সমস্যা, কিন্তু আপনি তার মতো করে তার কাছে যাইতে পারেন না। তাহলে এই জায়গাগুলো আমরা যদি আপনাদেরকে চিনাইতে পারি, বা আপনারা যদি চেনেন, তাহলে এবং কাজটা কিভাবে করতে হয়, কোন সফটওয়্যার গুলো করে, আমাদের যেমন সবাই জানে একই জিনিস, সবাই আপনাদের যদি বলি যে প্রজেক্ট ম্যানেজমেন্টে কি করে, সর্বোচ্চ আপনারা বলতে পারেন যে খুব বেশি সিনিয়র ইঞ্জিনিয়ার যারা, তারা বলবে যে আমি ঢাকায় পিএমপি করছি, আর বলবে যে আমি মাইক্রোসফট প্রজেক্ট জানি। কিন্তু আমেরিকা, বিশ্বাস করেন, আমেরিকায় এই মানে যত বছর ধরে আমি কাজ করি, মাইক্রোসফট প্রজেক্টের একটা প্রজেক্ট করছি। তাহলে তারা যেটা ইউজ করে সেটা তো আমার জানতে হবে। তারা বললো তুমি স্মার্ট শিটে কাজ করো, আপনি বললেন আমি মাইক্রোসফট প্রজেক্ট পারি, তার তো মাইক্রোসফট প্রজেক্ট দরকার নেই, তার স্মার্ট শিট দরকার। তাহলে আমাকে তার যেটা দরকার সেটা আমাকে জানতে হবে। তো এই জায়গাটাই হচ্ছে তো সেই ক্ষেত্রে থেকে আপনার এই জায়গাগুলোকে আমরা ঠিক করা। তো হ্যাঁ ভাই, তাহলে আমরা ওইটা মধ্যে ডিটেলস আলাপ করি। পুরো এটা তো একদিনের প্রসেস না, আপনি খুব ভালো করে বুঝতেছেন। এটা ডে বাই ডে আমরা আলোচনা করি। এটা আমি সবসময় বলি যে ফ্রিল্যান্সিং এ টুলস 10%, আপনার স্কিল 50%, আর 40% হচ্ছে ক্লায়েন্ট। এই 3টা মিলে আপনার এই ফ্রিল্যান্সিং বলেন, রিমোট জব বলেন, রিমোট কনসালটেন্ট বলেন, যে নামেই ডাকেন, এই তিনটার কোনোটা জায়গায় যদি আপনার গ্যাপ থাকে, তাহলে আপনাকে ওই গ্যাপগুলো সারাইতে হবে। পারবেন না তা না, সারাতে হবে। 3টা জিনিস, এই 3টা পয়েন্ট তো মনে থাকবে নাকি? তাহলে এই 3টা জিনিসের কম্বিনেশন যখন হবে, তখন আপনাকে কেউ ধরে ঠেকাইতে পারবে না।
আচ্ছা, তাহলে ভাইয়ের কাছে একটু শুনি, দেখি ভাইয়ের কোনো প্রশ্ন আছে। স্যার আমার প্রশ্ন হচ্ছে আমরা কি কোন বিষয় নিয়ে শিখতে পারি? আমাদের আচ্ছা, কি কোনো একটা বিষয় শেখানো হবে নাকি কয়েকটা বিষয় কোনটাতে আমরা হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। এখানে আমরা ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ এইখানে একটা বড় জায়গা আপনাদের জন্য তৈরি হয়েছে আল্লাহর রহমতে। আমি ইউএস এর এমন কোনো কাজ নেই করিনি। এটা এই কারণে হয়েছে, ওই যে স্বশিক্ষিত বলে না, সবই তো স্বশিক্ষিত। হয়েছে কি, বিভিন্ন কোম্পানির এক একটা কোম্পানি এক একটা প্যাটার্ন করতে যেয়ে আমাকে সেই জিনিসগুলো শিখতে হয়েছে, যার ফলে আমার স্কিলটা কোনো একটা জায়গায় বাধা থাকে না। কিন্তু আমি যদি কোথাও কোর্স করতাম, তাহলে ওরা আমাকে একটা স্কিল শিখিয়ে দিত, সেটা সেই গণ্ডির মধ্যে থাকতাম আমি। তো যার ফলে আল্লাহর রহমতে ধরেন আপনাদের আর্কিটেকচারালও আল্লাহর রহমতে যতটুকু পারি, স্ট্রাকচার যতটুকু পারি, আপনার এস্টিমেট, কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, তারপরে ইলেকট্রিক্যাল ডিজাইন, এমইপি যেটাকে বলে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল প্লাম্বিং ডিজাইন, তাহলে এই সবগুলো মিলায় আমরা কিন্তু এই, আমি জানি যেহেতু, আপনাদেরকেও শিখাবো এই সব কিছু এর মধ্যে দিয়ে। এখন এটার মধ্যে দিয়ে তো আপনারা জানেন যে তো এক্সপার্ট তো আপনার প্র্যাকটিস না করলে হবেন না, কিন্তু আমরা বেসিক থেকে জিনিসটাকে আপনাদেরকে শিখাই দিব, যাতে, আমি যেটা সবসময় বলি, তারেক ভাই ওটা রিপিট করে অনেক সময়, যে ফ্রিল্যান্সিংটা হচ্ছে মুদি দোকান। এই মুদি দোকানে চাল ডাল আটা তেল সব থাকতে হবে। এখন আপনি যদি চিন্তা করেন, ভাই যদি চিন্তা করেন যে আমি আর্কিটেক্ট, আমি শুধুমাত্র লুমেনে রেন্ডারিং করব বা 3D করব, অ্যানিমেশন করে দিব, বা আর্কিটেকচারাল শুধুমাত্র এলিভেশন করে দিব, আপনার মতো এরকম ফ্রিল্যান্সার আরো 6 লাখ আছে। তাহলে কিন্তু আপনি যখন এইটাকে একটু ইয়ে করেন, সার্চ দিয়ে, যে স্ট্রাকচারাল স্টুডিও, হ্যাঁ, ভিআইপি 3D, যদি আমরা এটা শিখাবো না, আমরা গাইডলাইন দিব, কথার কথা আপনার উদাহরণ দিচ্ছি। সাথে আপনি যদি একটু স্ট্যাক এস্টিমেশন, যদি একটু প্রজেক্ট ম্যানেজমেন্ট, তাহলে হয় কি, আপনি ওই ক্লায়েন্টটাকে আর হারাইলেন না, ওই ক্লায়েন্টটা আপনার পকেটে চলে আসলো। নেক্সট টাইম কিন্তু ওই ক্লায়েন্টকে আপনি ওই সার্ভিসটা দিলেন, ও কিন্তু তখন আবার বলবে যে আমার একটা ফ্লোর প্ল্যান করা লাগবে, করে দাও। তার মানে একটা কোম্পানির সাথে যখন একটা ক্লায়েন্ট আসে, আপনি যদি সব ধরনের নলেজ গুলো আপনার পকেটে রাখেন, তাহলে তাকে ধরতে পারলেন। এবং একটা ক্লায়েন্টকে ধরলে হয়তো অনেকের জীবন চেঞ্জ হয়ে যায়। আমাদের একটা ক্লায়েন্ট আছে, আমাদের একটা ক্লায়েন্টই আমাদের মনে করেন যে অফিসের অর্ধেক এখন তাকে দিয়ে চলে। আমাদের এই অফিসের অর্ধেক এক্সপেন্ডিচার একটা ক্লায়েন্ট দিয়ে চলে। তাহলে বুঝতে পারতেছেন যে, কিন্তু সেই ক্লায়েন্টের যদি ওই সার্ভিসটা আমরা না জানতাম, ওই দিন কিন্তু ওই ক্লায়েন্টটাকে আমরা হারাইতাম। তার মানে কিন্তু এই যে 1.5 বছর যে ওই একটা ক্লায়েন্ট দিয়ে আমরা চলতেছি, এটা চলতে পারতাম না। তার মানে এখন আমরা এখানে আপনাদেরকে এস্টিমেট থেকে শুরু করে, এস্টিমেট, এরপর আর্কিটেকচারাল পার্ট, স্ট্রাকচারটা আমরা ঢুকাবো না। স্ট্রাকচারটা ঢুকাইলে এটা অনেকে বিভ্রান্ত হয়ে যায়। তো যারা স্ট্রাকচারের সাউন্ড, তারা আর্কিটেকচারাল করলে স্ট্রাকচার এমনি পেয়ে যাবে। যেমন ভাই যদি এস্টিমেট পায়, তার সাথে সে যদি আমেরিকার কিছু ফ্লোর প্ল্যান পান, তাহলে আর্কিটেকচার পার্টটা তো আর আপনাকে বোঝানো লাগে। তাহলে আবার যে যে ধরেন কথার কথা মেকানিক্যালে এক্সপার্ট, তাকে মেকানিক্যালে এস্টিমেটটা দেখাই দিলে, আর তাকে যদি 5 সেট ড্রয়িং দেওয়া হয় আমেরিকার, তাহলে তো সে মোটামুটি ওটাকে বুঝে যাবে। তাহলে আমরা সবকিছুই শিখাবো, আর সাথে আমরা ড্রয়িং গুলো প্রোভাইড করবো। 2 নম্বর হচ্ছে, আমাদের এখানে ঢোকা মানে আপনি কিন্তু চলে যাচ্ছেন না। আমাদের এখানে আল্লাহ আমাদের যতদিন বাঁচায় রাখবে, ততদিন কিন্তু আমাদের সাথে আছে। 3 নম্বর সুযোগটা যেটা হচ্ছে, যে নতুন অবস্থায় ধরেন ভাই আর্কিটেক্ট বা আপনি ইলেকট্রিক্যাল, আপনি কাজ পাইলেন সিভিলের একটা আর্কিটেকচারাল পার্ট, তাহলে আমরা তো ক্লায়েন্ট হারাবো না। তখন আপনারা আমাদের অফিসের সাথে যোগাযোগ করবেন, ওই কাজটা আপনারা আমরা মিলে করব। মানে আমাদের অফিসের এক্সপার্ট টিমও করবে, আপনারাও করবেন। এখানে একটা রেভিনিউ শেয়ার হবে। আপনার কাছে কোনো কাজ আসলে এখান থেকে ছুটে যাওয়ার কোনো সুযোগ আমরা রাখিনি। সেটা ইঞ্জিনিয়ারিং রিলেভেন্ট, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, যে কাজই হোক। হয়েছেন ভাই নতুন আসছে। জি ভাই। আমি যদি একেবারে নতুন কিন্তু জানি না, আমার খুব আগ্রহ আছে জি জি যে আসলে প্রোফাইল কেমনে তৈরি হয়, কানাডা কেমনে আনা হয়, কিভাবে আসে, জি জি। এই বিষয়টা জানার খুব কিউরিওসিটি আছে, আমি কেমনে জানি। আচ্ছা, খুব ভালো। আচ্ছা, আর্ন যেটা হয় সেটা হচ্ছে যে আপনি এখানে আমরা প্রোফাইল করাটা খুব ভালো মতো শিখাই দেই। তবে আপনি যেটা বলছেন সেটা আমি একটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে আপনাকে পৃথিবীতে যদি আপনি অফলাইন, মানে সরি, মার্কেট প্লেস বলে এবং মার্কেট প্লেসের বাইরে বলে, এই কথা দুইটা বলে আর কি।
মার্কেট প্লেস মানে সেখানে আপনার শুধুমাত্র বিডি, আপনি যদি বিডি জবস তো চেনেন, তাহলে বিডি জবস এর মতো ইউএসএ তে দুইটা কোম্পানি আছে, একটা হচ্ছে ফাইবার, একটা আপওয়ার্ক। ফাইবারটা ইসরায়েলি কোম্পানি, হ্যাঁ ফাইবারটা ইসরায়েলি কোম্পানি, অপারেশন হয় ইউএসএ থেকে। আর আপওয়ার্ক হচ্ছে ওটা ইউএসএর কোম্পানি, ইউএসএ থেকে অপারেট। পৃথিবীর সবচেয়ে বড় যদি আপনি প্রথম কোম্পানি যদি বলেন ভালো কোম্পানি এবং রিলায়েবল কোম্পানি, সেটা হচ্ছে আপওয়ার্ক। এই মার্কেট প্লেসে বিভিন্ন দেশের ক্লায়েন্টরা আসে। ধরেন একজন কথার কথা, সবারই তো কাজ এখন গ্লোবালাইজেশনে কাজ টাইট। ধরেন জাস্ট একটা এক্সাম্পল দেই, আমেরিকার একজন কোম্পানি ওনার, ধরেন আমার যে এএলসি কোম্পানি, আমি কনস্ট্রাকশন ম্যানেজার, এই কোম্পানির ওনার, তার ইনহাউস আর্কিটেক্ট আছে। তাহলে সিভিলের ধরেন তার ইনহাউস আর্কিটেক্ট আছে, ফ্লোর প্ল্যান করে বা ডিজাইন করে বা স্ট্রাকচারাল ডিজাইন করে। তাহলে ইনহাউস আর্কিটেক্ট আছে, কোনো কারণে সে আর্কিটেক্ট হঠাৎ করে চাকরি ছেড়ে দিল বা তার কোম্পানি থেকে চলে গেল। এখন তার পরশু দিনই কাউন্টিতে একটা ড্রয়িং জমা দেওয়া লাগবে। বুঝলেন জিনিসটা? আমাদের বাংলাদেশে তো ইঞ্জিনিয়ার অভাব নেই, এটা পোস্ট দিলে সাথে সাথে হাজার হাজার দাঁড়ায় যায়। আমেরিকায় আপনি খুঁজে পাবেন না, এত সহজ না। সে আপনার ওই কাজ নিয়ে ইঞ্জিনিয়ার পিছনে ঘুরবে, এই টাইমটা তার নাই। তখন সে কি করতেছে, তার তো কাজ দরকার। ওই যে তার ইঞ্জিনিয়ার চলে গেছে, তখন ইঞ্জিনিয়ার চলে গেছে, তার কালকে সিটিতে ড্রয়িং জমা দেওয়া লাগবে। তখন সে আপওয়ার্ক বা ফাইবারে, সে হয়তো আপওয়ার্ক ফাইবার জানেও না কথার কথা, সে কি জানে, গুগল জানে। গুগলে সে সার্চ দিল, হোয়ার ফাউন্ড আর্কিটেকচারাল পারমিট সেট অনলাইন। আপনি যদি আর্কিটেকচারাল পারমিট সেট বাই অনলাইন ওয়ার্ল্ড দিয়ে সার্চ দেন, আমাকে পাবেন পুরো ওয়ার্ল্ডে। তাহলে একজন আমেরিকান একজন ক্লায়েন্ট এসে তার কি করবে, সে আপওয়ার্ক ফাইবার চেনে না, সে গুগলে সার্চ দিল যে আর্কিটেকচারাল পারমিট সেট বাই অনলাইন ওয়ার্ল্ড বা যেটা কিছু দিল, দেওয়ার পর সে যে সার্চ দিলে গুগল তাকে যা দেখাবে, এর মধ্যে দেখবেন যে 4-5টা প্রোফাইল আপওয়ার্ক ফাইবারের। তখন এটা আমি কিন্তু একদম রটা বলতেছি, আর যারা জানে তারা তো জানে, যারা সার্ভিসটা নেয় তারা তো জানে। তাহলে সে কি করলো, ওই আমার প্রোফাইলে দেখলো যে না, এখানে রাশেদ নামের একজন ইঞ্জিনিয়ার আছে, সে তো এই সার্ভিস দেয়। সে কিন্তু এখনো আপওয়ার্ক চেনে না, সে আমার প্রোফাইলে ক্লিক করলো, ঢুকে গেল কোথায়, আপওয়ার্কে ঢুকে গেল। আপওয়ার্কে ঢুকে যে যখনই ঢুকলো, হয় সে যদি ব্যস্ততা থাকে, আমার প্রোফাইলটা পছন্দ হইলো, সে আমার রিলেভেন্ট আরো 20টা প্রোফাইল পেয়ে যাবে। তখন তো তার মাথা খারাপ হয়ে যাবে, এই বাবা, এই তো ভান্ডার এখানে দেখি, আমি তো গোডাউনে চলে আসছি, তাহলে আমার এত মানুষের পিছনে ঘোরার দরকার কি? এখন সেখানে সে দেখবে যে কার প্রোফাইলটা ভালো, কে কত কাজ করছে, কার রেটিংটা কত, দিয়ে সে যেটা করবে, আপনাকে ধরেন একটা $300 আপনাকে মেসেজ করলো যে হ্যালো, তুমি কি আমার এই কাজটা করতে পারবা? তার আগে তো প্রোফাইলে আপনার পুরো হিস্টোরি আছে, আপনার আমলনামা তো প্রোফাইলে দেওয়া আছে, আপনি কয়টা কাজ করছেন, কত বছর থেকে করতেছেন, কোন ক্লায়েন্ট কি রিভিউ দিচ্ছে। দেখার পর আপনাকে মেসেজ দিল যে তুমি আমাকে এই $300 কাজটা করে দিবা কিনা। তখন আপনি বলবেন আমরা তো কাজ করতেই চাই। তখন তার সাথে একটা দরদাম হলো, দরদাম হয়ে টাকা ঠিক হলো, সে ওই টাকাটা আপওয়ার্ক বা ফাইবারে জমা রাখবে। আমি কিন্তু জাস্ট একদম র সিস্টেমটা বলছি, এর মধ্যে অনেকগুলো পলিসি আছে, যে কন্ট্রাক্ট আওয়ারলি আছে, কন্ট্রাক্ট ফিক্সড প্রাইস আছে, মাইলস্টোন আছে, ওগুলো আমরা ক্লাসে ব্যাখ্যা করবো। তাহলে আপনাকে সেই টাকাটা সে আপওয়ার্কে জমা রাখলো। আপনাকে হায়ার যখন করবে, তখন আপনাকে ওই যে ক্যাশ অন ডেলিভারির মতো না, তাকে আপনার টাকাটা তাকে জমা রাখতে হবে ওখানে। তার মানে আপওয়ার্ক ফাইবার হচ্ছে থার্ড পার্টি বা সেকেন্ড পার্টি, আমরা থার্ড পার্টি, উনি ফার্স্ট পার্টি, আপওয়ার্ক সেকেন্ড পার্টি, আর আমরা হচ্ছে থার্ড পার্টি। তাহলে আপওয়ার্ক কি করলো, আপওয়ার্ক ওখানে ওই টাকাটা যে আপনার গ্যারান্টি দিল, ইনশিওর করলো কাজে, যে আপনি কাজ করলে টাকাটা পাবেন, এটার জন্য আপওয়ার্ক ফাইবারের একটা চার্জ আছে। ফাইবার এটা 20% নেয়, আপওয়ার্ক 10 থেকে 15% নেয়। এটা চার্জেরও আবার নির্দিষ্ট সিস্টেম আছে। আপনাদের দোয়া, আল্লাহর রহমতে এই যে প্ল্যাটফর্মগুলো বাংলাদেশে, আমি এটা চ্যালেঞ্জ করতে পারি যে আমি যত ডিটেল বলবো, বাংলাদেশে কেউ এত ডিটেল বলতে পারবে না, কারণ আমি কোনো জায়গায় কোর্স করিনি। ওই যে বারবার ওই কথাটা বলবো, আপনি কাজ হয়ে গেল, কাজটা জমা দিলেন, ক্লায়েন্ট যদি বলে যে হ্যাঁ এটা কাজটা ভালো, আর কাজটা তো আপনি বুঝেই করবেন। এখন এই বোঝাটাই হচ্ছে মেন, ওইটার জন্যই তো আমরা শেখাচ্ছি।
এবং ওই যে 3 নম্বর ইস্যুটা আসতেছে যে আপনি তাকে কিভাবে প্রেজেন্ট করবেন, কারণ যেভাবে প্রেজেন্ট করলে সে কাজটা অ্যাপ্রুভ করে সেই অভিজ্ঞতাটা তো আমাদের আছে। আমেরিকান ক্লায়েন্টরা ইন জেনারেলি ভালো হয়, আপনার 80% যদি কাজ কম হয়ে যায় তারা ভালো, তারা আপনাকে টাকা দিয়ে দেয়, মানে তারা তখন ওই টাকাটা অ্যাপ্রুভ করে দেয়। অ্যাপ্রুভ করলে আপনার অ্যাকাউন্টে জমা হতে একটা টাইম লাগে, তারপরে আপনি ওইখান থেকে বাংলাদেশের যে কোনো ব্যাংকে উইথড্র দিতে পারবেন। ফাইবারটা ডাইরেক্ট ব্যাংক করা যায় না, ফাইবার পাইনিয়র বাংলাদেশ ব্যাংক আর আপওয়ার্ক ডাইরেক্ট বাংলাদেশ ব্যাংকে আনা যায়। আর আপওয়ার্ক ফাইবারের বাইরেও আপনি ক্লায়েন্ট আনতে পারেন। ভাই যেমন লিঙ্কডইন থেকে একজন আসছে, ফেসবুক থেকে আসতে পারে, আরো অনেক প্ল্যাটফর্ম আছে, সেগুলো থেকে আসতে পারে। সেগুলো থেকে আসলে সেই ক্লায়েন্টকে, নতুন ক্লায়েন্ট হলে আপনি তাকে আপওয়ার্কে নিয়ে আসতে পারেন, আপনার টাকার গ্যারান্টিটা থাকতেছে। আবার আমরা যেটা করি, আমরা নতুন ক্লায়েন্ট হলে বলি 2টা অপশন দিই, যে তুমি আমাকে আপওয়ার্ক ফাইবারে হায়ার করো অথবা তুমি 50% অ্যাডভান্স করো। তো এই হচ্ছে মানে মূল কথা, এই হচ্ছে পলিসি। এবং এইখানে এই 2টা প্ল্যাটফর্ম সবচাইতে আগায় আছে। এখন এর পাশাপাশি আপনি যদি আরো প্ল্যাটফর্ম বলেন, freelancer.com আছে, পিপল পার আওয়ার আছে, guru.com আছে, মোটামুটি এরকম 5-6টা সব মিলে আছে। তো তার মধ্যে 1 নম্বর 2 নম্বর হচ্ছে আপওয়ার্ক ফাইবার। এবং বাংলাদেশ আইসিটি মিনিস্ট্রি অনুযায়ী আপনাকে 52টা সাইট বলা আছে বাংলাদেশ ব্যাংকের লিস্টে, যেখান থেকে আপনার টাকা আসলে আপনাকে এভিডেন্স যোদ্ধা হিসাবে সম্মান করা হবে এবং আপনাকে সেই সম্মানটা দেওয়া হবে ফ্রিল্যান্সার হিসাবে। এবং এখানে আপনাকে গভর্নমেন্ট জিজ্ঞেস করবে না যে তুমি টাকাটা কোথা থেকে আনছো। এই 52টা সাইটের মধ্যে 1 নম্বর 2 নম্বরে আছে আপওয়ার্ক ফাইবার। ঠিক আছে, ক্লিয়ার? থ্যাংক ইউ। লাস্ট আপনাদের আরেকটা জিনিস আমরা বলতে পারি, আমরা যেহেতু এনএসডি এর সার্ভিস প্রোভাইডার হিসেবে রেজিস্ট্রেশন পাইছি, আমরা যখন কোর্সের এনএসডি এর কোর্স আছে 72টা কোর্স, তার মধ্যে আমরা 5টা কোর্সে অ্যাপ্লাই করবো এখন। তার গ্রাফিক্স ডিজাইন, অটোক্যাড। তো সেই কোর্সগুলো আপনারা হয়তো আপনাদের এই ব্যাচ থাকাতেই হয়তো আল্লাহ চাইলে আমাদের শুরু হয়ে যেতে পারে। মানে আমরা ধরেন যেদিন অ্যাপ্লাই করছি তার পরের দিনই আমাদেরকে এই হিসাবে রেজিস্ট্রেশন দিয়ে দিচ্ছে। এখন আমরা কোর্সটা অ্যাপ্লাই করব। তো কোর্সটা অ্যাপ্লাই করলে আল্লাহ দিলে যদি আমরা 1 মাসের মধ্যেও পাই তর্কের খাতিরে, আশা করি পাবো, তাহলে আপনারা থাকা অবস্থায় কিন্তু ওই কোর্সটাতে অ্যাড হলে আপনারা একটা মানে গভর্নমেন্টের বড় একটা সার্টিফিকেট পাবেন এবং সেখানে মনে হয় তাদের ফান্ডও থাকে। যারা লাইভে ছিলেন সবাইকে ধন্যবাদ। আমরা আজকে ছিলাম আমাদের জেডিসি একাডেমির অফিসে খুলনা থেকে। আপনারা যারা খুলনা থেকে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করবেন। এটা সোনাডাঙ্গা 2nd ফেজ। আমাদের অফিস নম্বরটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো সবাইকে ধন্যবাদ যারা লাইভে ছিলেন, যে যেখান থেকে দেখছেন লাইভটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।